তো যাই হোক, আশা করি দেখে নিয়েছো। আচ্ছা, মহীশূর সাম্রাজ্য, প্রথমে হায়দার আলী, আ প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ, মাদ্রাজের সন্ধি, কি বলবো? টিপু সুলতান, এটা আমাদের নোটস দিয়েছি। আর কি বলবো? পাঞ্জাবে ১ম শিখ গুরু, গুরু নানক, ২য় শিখ গুরু, গুরু অঙ্গদ। আচ্ছা, 3rd শিখ গুরু থেকে গুরু অমরদাস। তার সঙ্গে আকবরের সাক্ষাৎ হয়েছিল, যেখানে দেখেছিলাম যে তিনি তার কন্যা বিবি ভানিকে জমি দান করেছিলেন। তিনি আনন্দ কার্জ, বিবাহ অনুষ্ঠান, বিধবা বিবাহ সৎকার নীতি প্রচলন করেছিলেন। সাম্রাজ্যকে ২২ টি মঞ্জিলে ভাগ করেছিলেন। সবচেয়ে বয়স্ক শিখ গুরু ছিলেন গুরু অমরদাস। অমরদাসের কন্যা ছিল বিবি ভানি, যার সাথে রামদাসের বিয়ে হয়েছিল, যেটাকে সেইজন্য বলা হয় গুরুপদ। বংশানুক্রমিক হয়েছিল। তিনি এখানে অমৃতসর শহরের নির্মাণ শুরু করেছিলেন, যার নাম করা হয়েছিল সেই সময় রামদাসপুর। পরবর্তীকালে পুকুর খননের পর নাম হয় অমৃতসর। তিনি ধর্মপ্রচারের জন্য গুরুদাসকে আগ্রায় পাঠিয়েছিলেন। তিনি লাভা রচনা করেছিলেন এবং হরমন্দির সাহিবের নকশা তিনি করেছিলেন। হরমন্দির সাহিব বলতে অমৃতসরের যে এটা, সেটাকে হরমন্দির সাহিব বলা হয়। যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হাজী মিয়া মীর। গুরু অর্জুন সিং অর্জুন দেব, যিনি শিখ পন্থ প্রতিষ্ঠা করেছিলেন এবং তার মতে শিখ ধর্মকে তিনি হিন্দু ধর্ম থেকে পৃথক বলেছিলেন। তিনি হরমন্দির সাহিব বা স্বর্ণ মন্দির নির্মাণ করেছিলেন, যেখানে গুরু গ্রন্থ সাহেব তিনি সংকলন বা স্থাপন করেছিলেন। তার সময়ে অমৃতপুর, কর্তারপুর, গোবিন্দপুর তৈরি হয়। আয়ের 10% ধর্মীয় কর ধার্য করেছিলেন। যারা কর আদায় করতো তাদের মাসান বলা হতো। গুরু তো তিনি হচ্ছেন খসরুকে শেল্টার দেওয়ার কারণে জাহাঙ্গীর তাকে হত্যা করেছিল। এই কারণে শিখদের ১ম সাইয়েদ-এ-সরতাজ বলা হয় গুরু অর্জুন সিংকে, ৫ম শিখ গুরু। এই সময় থেকে মুঘলদের সঙ্গে শিখদের সংঘাত হয়। হরগোবিন্দ যোদ্ধা সম্প্রদায় বা সামরিক জাতিতে রূপান্তর করে, তাকে সৈনিক সাধু বলা হয়। তিনি শিখদেরকে মিরি আর পিরি রাখার উপদেশ দিয়েছিলেন। মিরি আর পিরি কি? দুটো চাকু উপদেশ দিয়েছিলেন। তাকে সবচেয়ে বেশি সময় শিখ গুরু ছিলেন তিনি। আর সবচেয়ে নবীনতম শিখ গুরু ছিলেন তিনি। তাকে সচ্চা বাদশাহ বলা হতো। জাহাঙ্গীর তাকে দীর্ঘকাল বন্দী করে রেখেছিলেন। তিনি মুঘলদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। অমৃতসরকে দুর্গ শহরে পরিণত করেছিলেন। রাজধানী কর্তারপুরে করেছিলেন এবং তিনি হরমন্দির সাহিবে আকাল তখ্ত নির্মাণ করেছিলেন। একটা উঁচু জায়গা, ১২ ফুট উচ্চতা বিশিষ্ট একটা উঁচু জায়গা, আকাল তখ্ত এখনো রয়েছে। আর এখানে তিনি হরগোবিন্দপুর গড়ে তুলেছিলেন। তার সময় শিখ সম্প্রদায়, বিচ্ছিন্নতাবাদী শিখ সম্প্রদায় হিন্দি বা নিরঞ্জনী গঠিত হয়। কর্তারপুর যুদ্ধে তিনি শাহজাহানের সঙ্গে জয়লাভ করেছিলেন। গুরু হররায় ১৪ বছর বয়সে গুরু হন। দারা শিক্ষককে সুস্থ করার জন্য ঔরঙ্গজেব তাকে ডেকে পাঠিয়েছিলেন। পরবর্তীকালে তিনি তার হররায়ের জ্যেষ্ঠ পুত্র পরিবর্তে হরকিষানকে গুরুপদে বসানো হয়। হরকিষান দিল্লি গিয়েছিলেন ঔরঙ্গজেবের ডাকে। সেখানে তিনি বসন্ত রোগে মারা যান। ৯ম শিখ গুরু তেগ বাহাদুর ছিল। তিনি শিখ সেনাদের প্রধান হিসাবে বান্দা বাহাদুরকে অ্যাপয়েন্ট করেছিলেন। তো অরঙ্গজেব তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলায় তিনি অস্বীকার করেন। এখানে আমরা দেখেছি যে কাশ্মীরি পন্ডিতদেরকে শেল্টার দেওয়ার জন্য তেগ বাহাদুর এটা প্রপোজাল দিয়েছিলেন যে তাকে যদি ধর্মান্তরিত করা যায় তাহলে তারা হবে। তো তেগ বাহাদুরকে টর্চার করে অরঙ্গজেব মেরেছিল। সেখানে সিসগাঞ্জ সাহিব গুরুদ্বার বর্তমানে রয়েছে। তারপরে ১০ম শিখ গুরু, গুরু গোবিন্দ সিং, যিনি খালসা পন্থ প্রতিষ্ঠা করেছিলেন। খালসা হচ্ছে শিখ সৈন্যদের গোষ্ঠীকে বলা হয়। চরণ পাউল দীক্ষা নীতির পরিবর্তে অমৃত পাউল নীতি। চরণ পাউল মানে আগে হচ্ছে গুরুর পা ধুয়ে জল খেতে হতো। এখন অমৃতসরের যে স্বর্ণ মন্দিরের পাশে যে পুকুর আছে, তার জল গ্রহণের মাধ্যমে শিখ ধর্মে কেউ গ্রহণ করতে পারে। তার ৫ জন শিষ্য পঞ্চ পেয়ারে নামে পরিচিত। আত্মজীবনীর নাম বিচিত্র নাটক। তো তা মুঘল গভর্নর ওয়াজির খানের মানে প্রেরিত গুপ্ত ঘাতকের হাতে তিনি মারা যান। তার গ্রন্থ ১০ম পাতশাহ কা গ্রন্থ। তিনি ৫ টি ধারণ করতে পারেন। কেশ, লম্বা চুল, কৃপান, তরবারি, কচ্ছ, খাটো পায়ে জামা, কাঙ্গা, চিরুনি আর কাড়া, লোহার বালা। সব পুরুষদের তিনি নামের শেষে সিং, এটাকে সিংহ বলা হয়, আর মহিলাদের কর উপাধি ব্যবহার করার আদেশ দিয়েছিলেন। ১১তম শিখ গুরু, ঝট করে একটু মাথা ঘুরে যেতে পারে। এবার ১১তম শিখ গুরু হিসেবে কাকে বলা হয়? বলবে স্যার বান্দা বাহাদুর। একদম নয়। মনে রাখবে ৯ জন শিখ গুরু গুরু নানককেই ফলো করেছিলেন এবং ১০ম শিখ গুরুর পরে যেহেতু কোনো উত্তরাধিকার ছিল না, সেই কারণে গুরু গ্রন্থ সাহেব, শিখদের যে ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেব, তাকেই কনসিডার করা হয় ১১তম শিখ গুরু হিসেবে। ঠিক আছে? এই কারণে আর কোনো শিখ গুরু হবে না। গুরু গ্রন্থ সাহেবই হবে তাদের ১১তম শিখ গুরু বা শেষ শিখ গুরু। এটা পরীক্ষায় মাঝে, মাঝে এসে থাকে। তো যাই হোক,
তো এই তার রচনার মধ্যে মুসলিম, হিন্দু সমস্ত সাধুদের বিভিন্ন স্তোত্র আমরা পেয়েছি। হিন্দু, মুসলিম কিন্তু বৌদ্ধদের কিছু নেই। অপশন এমসিকিউ তে একটা করেছিল। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তখ্ত, তখ্ত বলা হয় শিখদের উপাসনার স্থানগুলিকে তখ্ত হিসাবে বলা হয়। তো এরকম ৫ টা তখ্ত আছে যেখানে গুরুরা বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক আলোচনা করে থাকে। ৫ টা তখ্ত কোথায়, কোথায় আছে? আকাল তখ্ত, যেটা গুরু হরগোবিন্দ সিং প্রতিষ্ঠা করেছিলেন, একটু আগেই বললাম। তখ্ত কেশরগড় সাহেব, যেখানে খালসা পন্থের উদ্ভব হয়েছিল। দমদমা সাহেব, যেখানে গুরু গ্রন্থ সাহেবটি সম্পূর্ণ হয়েছিল। হুজুর সাহেব, তখ্ত শ্রী হুজুর সাহেব, যেখানে গুরু গোবিন্দ সিং শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আর তখ্ত শ্রী পাটনা সাহেব, যেটা গঙ্গা নদীর তীরে পাটনাতে অবস্থিত। ৫ টা এরকম তথ্য রয়েছে। সেগুলো কোথায় কি রয়েছে সেগুলো সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। গুরুদ্বার বলা হয়, গুরুদ্বার বেসিক্যালি বলা হয় যেটা গুরুর দরজা হিসেবে কনসিডার করা হয়। তো এরকম প্রচুর গুরুদ্বার বিভিন্ন জায়গায় আছে, কিন্তু তখ্ত কিন্তু মাত্র ৫ টাই রয়েছে। আর শিখরা গুরুদের স্মরণে গুরুদ্বারে যান। তো এরকম কিছু ২ টা জনপ্রিয় গুরুদ্বার হচ্ছে অমৃতসরের গোল্ডেন টেম্পল, যেটা আমরা প্রত্যেকেই জানি। এবার গোল্ডেন কেন বলা হয়? কারণ এর যে মুকুট, সোনালী গম্বুজ হয়েছে সেইজন্য একে স্বর্ণ মন্দির বলা হয়। এটা শিখদের সবচেয়ে পবিত্র। আকবরের দেওয়া জমিতে গুরু রামদাস এটা প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে গুরু অর্জুন দেব এটাকে কমপ্লিট করেন এবং মহারাজা রঞ্জিত সিং মন্দিরের উপরের অংশটা ১ম এ তামা দিয়ে, পরে খাঁটি সোনার পাতা দিয়ে ঢেকে দিয়েছিলেন। সেই কারণে এটাকে স্বর্ণ মন্দির নামে বলা হয়ে থাকে। আর দিল্লিতে বাংলা সাহেব রয়েছে, যেটা একটা ফেমাস রয়েছে। আর অন্যান্য কিছু রয়েছে গুরুদ্বারে, পানতারা সাহেব হিমাচল প্রদেশ, গুরুদ্বার রাকাবগঞ্জ সাহেব নয়া দিল্লি, শীশগঞ্জ সাহেবটা বললাম দিল্লিতে, আর হেমকুন্ড সাহেব উত্তরাখণ্ডে। এরপর আমাদের বান্দা বাহাদুর, গুরু গোবিন্দ সিং এর মৃত্যুর পরে বান্দা বাহাদুর শিখদের নেতৃত্ব দেন। ফারুক সিয়ারের সময় তাকে হত্যা করা হয়, তাকে সচ্চা বাদশাহ বলা হয়। এরপর কপুর সিং শিখদের নেতৃত্ব দেন। তারপরে মহারাজা রঞ্জিত সিং এর সময় ১২টা মিশন ছিল, সুকোচুরিয়া মিশনের হেড ছিলেন। মহারাজা রঞ্জিত সিং শিখ গুরু না হয়েও ফেমাস ছিলেন। তিনি লাহোর জয় করে লাহোরে ক্যাপিটাল করেন, অমৃতসর জয় করেন। পরবর্তীকাল ১৮০৯ তে লর্ড মিন্টোর দূত হিসেবে চার্লস মেটাকাফের সঙ্গে অমৃতসরে চুক্তি স্বাক্ষর হয়। এরপর ডক্টর নরেন্দ্র কৃষ্ণ সিংহ এই চুক্তিকে শিখ সামরিক জাতির বিয়োগান্ত পরিণতি অর্থাৎ গুরু গোবিন্দ সিং এর আদর্শবাদের অবসান বলেছেন। এরপর ১৮৩৮ আমরা জানি যে শাহ সুজা এবং ইংরেজদের সঙ্গে আহ মহারাজা রঞ্জিত সিং এর মধ্যে ত্রিশক্তি চুক্তি হয়। মৃত্যুর আগে পর্যন্ত তিনি শিখদের সঙ্গে মৈত্রী রাখতে সক্ষম হয়েছিলেন। রঞ্জিত সিং এর মৃত্যুর পরে তার যে ২ পুত্র এবং তার একজন পৌত্র নাতি মারা যাওয়ার পরে তার নাবালক পুত্র দলীপ সিং কে সিংহাসনে বসানো হয় এবং তার কেয়ারটেকার হিসাবে রাজমাতা ঝিনদানকে করা হয়েছিল। দলীপ সিং তখন নাবালক ছিলেন, জন্য তিনি কিছু বুঝতেন না। সে কারণে ব্রিটিশরা ১ম ইঙ্গ শিখ যুদ্ধ করে এবং সেই যুদ্ধের মাধ্যমে অমৃতসরের সন্ধি ভঙ্গ করার এতে ১ম ইঙ্গ শিখ যুদ্ধ হয়, যেখানে শিখ নেতা লাল সিং আর তেজ সিং এর বিশ্বাসঘাতকতায় খালসা বাহিনী বিপর্যস্ত হয়। দলীপ সিং এর সময়ে এই যুদ্ধটা হয়েছিল। এই যুদ্ধের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড হার্ডিঞ্জ। তো তারা লাহোর ক্যাপচার করলে শিখরা বাধ্য হয় এবং এই যে ট্রিটি হয় লাহোরের চুক্তি। এবার দলীপ সিং তখন নাবালক ছিলেন, ৬-৭ বছরের একজন বাচ্চা ছিলেন। তো বাচ্চা হওয়ার জন্য তিনি তো কিছু বুঝতেন না। তো সেজন্য তাকে যা ডকুমেন্টস সাইন করতে বলেছে, তো সে সাইন করে দিয়েছে কিছু না বুঝে। তো এর মাধ্যমে বিপাশা শতদ্রু নদীর মধ্যবর্তী অঞ্চল ইংরেজরা পায়। শিখ সৈন্যের সংখ্যা হ্রাস করা হয়। ক্ষতিপূরণ বাবদ ১.৫ কোটি টাকা দিতে না পারার জন্য কাশ্মীর ব্রিটিশরা হস্তগত করে। লাহোরে ব্রিটিশ রেসিডেন্ট রাখা হয় এবং পরবর্তীকালে কোম্পানি কি করে, ১০ লক্ষ টাকার বিনিময়ে কাশ্মীর রাজ্যটাকে জম্মুর ডোগরা সর্দার এবং লাহোর দরবারে গুলাব সিংকে বিক্রি করে দিয়েছিল। এরপরে ১৮৪৬ এই টাইমে ইংরেজদের সঙ্গে আরেকটা ট্রিটি স্বাক্ষর করে, যেটা লাহোরের দ্বিতীয় সন্ধি বা ভয়েরওয়ালের চুক্তি হিসেবে কনসিডার করা হয়, যেখানে ৮ জন শিখ নেতাদের নিয়ে গঠিত একজন পরিষদের হাতে শিখদের শাসন ব্যবস্থা দেওয়া হয়। এবার যেটা অবশ্যই রেসিডেন্ট যে রয়েছে তার কন্ট্রোলের মধ্যে হবে। লাহোরে একদল ইংরেজ সেনা রাখা হয় এবং তার ব্যয়ের জন্য শিখদেরকে ২২ লক্ষ টাকা করে দিতে হবে। সেই অধীনতামূলক মিত্রতা নীতির মতো ব্যাপার। এরপরে হেনরি লরেন্স সমস্ত ক্ষমতা পায়। এই সন্ধিগুলো অপমানকর শর্ত এবং হেনরি লরেন্সের ঔদ্ধত্য এবং খালসা বাহিনী ভেঙে দেওয়া এবং রানী ঝিন্দানকে চুনার দুর্গে নির্বাসিত, বিভিন্ন এইসব কারণের জন্য, মানে এই যে চুক্তির কারণের জন্য শিখরা আবার
সেকেন্ড ইঙ্গো শিখ যুদ্ধ করে, যেখানে তারা পরাজিত হয় স্বাভাবিকভাবে। সেখানে হচ্ছে 1848 এ গুজরাটের যুদ্ধে শিখরা চূড়ান্তভাবে পরাজিত এবং ডালহৌসি 49 এ সমগ্র পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে। এই যুদ্ধের পরে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়, শিখ রাজ্যের পতন ঘটে, আর আফগানিস্তান পর্যন্ত সীমানা হয়। দলীপ সিংকে সিংহাসনচ্যুত করে ইংরেজদের হচ্ছে বৃত্তিভক্তি পেনশনভোগী করে লন্ডনে পাঠানো হয়। খালসা বাহিনী ভেঙে দেওয়া হয়, রাজমাতা জিন্দান এবং দলীপ সিংকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়, যেটাকে ডালহৌসি মতে ছিল নীতি বর্জিত এবং অযৌক্তিক। ট্রটারের মতে ডালহৌসির নীতি ছিল নীতি বর্জিত অযৌক্তিক, আর বেল বলেছেন এটা পাঞ্জাব দখল হলো চরম বিশ্বাসঘাতক। যাই হোক, এই ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ারের মাধ্যমে, ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ারের মাধ্যমে যে আমাদের যে কোহিনূর হিরে, সেটা কিন্তু ব্রিটিশদের হাতে গিয়েছিল। ওকে, তো এই হচ্ছে আমাদের আগের দিন, এটা আমি পড়িয়ে দিয়েছিলাম, তো এটা আগের দিন ছিল না, করলাম। তাও প্রথম দিনকে তোমরা একটু বললে না, রেকর্ডিং এর কথা ভুলে গেলাম। যাই হোক, শেষটা আছে, তো এটা থাকবে। আচ্ছা, প্রত্যেকে মোটামুটি ক্লিয়ার ছিল না কোনো কোশ্চেন ছিল এটা থেকে? স্যার ওই যে বললেন অমৃতসরের মন্দিরটা, হ্যাঁ, ওটা তাহলে কে প্রতিষ্ঠা করেছে বলবো? একজন তো শুরু করেছিল আর একজন শেষ করলো। অমৃতসরের গোল্ডেন টেম্পল, তাই তো, হ্যাঁ স্বর্ণ হ্যাঁ মন্দির, স্যার। অবশ্যই হ্যাঁ স্যার। রামদাস, অবশ্যই রামদাস। মানে গুরু গুরু অর্জুন অর্জুন দেব দেব এটা বললেন। না, না, কমপ্লিট করেছিল, ফাউন্ডেশন গুরু রামদাসকেই বলা হয়। ঠিক আছে স্যার। আচ্ছা, আর কিছু? স্যার এটা স্টাডি মেটেরিয়াল হিসেবে দিয়ে দেবেন তো? ওটা তো টেলিগ্রামে তুমি দিয়েছিলাম। তুমি জয়েন করার আগে কি দিয়েছিলে না পরে দিয়েছিলে? হ্যাঁ ওটাই টেলিগ্রামে। হবে, কারণ এইটা স্টাডি মেটেরিয়াল হিসেবে আমি পাইনি। আচ্ছা, ঠিক আছে, আমি আবার সেন্ড করে দেবো, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, আর কারো কিছু ডাউট? তো এবার আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রির মধ্যে আমরা আজকে আলোচনা করব রুশ বিপ্লব সম্পর্কে, রাশিয়ান রেভলিউশন বা রুশ বিপ্লব সম্পর্কে। তো আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত আমরা ডিসকাস করেছিলাম, যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, তারপরে লিগ অফ নেশন গঠিত হলো, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো এরই সঙ্গে আমাদের বাকি ছিল যেটা হচ্ছে, সেটা হচ্ছে রুশ বিপ্লব, রাশিয়ান রেভলিউশন বা রুশ বিপ্লব। তো রুশ বিপ্লবের যে কিছু ব্যাকগ্রাউন্ড আমরা ডিসকাস করব, যে 19 শতকের যখন দ্বিতীয়ার্ধে ছিল, সেকেন্ড পার্টের মধ্যে, তখন রাশিয়ার বিভিন্ন বিপ্লববাদী গুপ্ত সমিতির উদ্ভব হয়েছিল। সেটা সমস্ত জায়গার মতো রাশিয়াতে বিপ্লববাদী গুপ্ত সমিতির উদ্ভব হয়, যাদের হাতে জার দ্বিতীয় আলেকজান্ডার, রাশিয়ার যারা শাসক হতো তাদেরকে জার বলা হয়, আমরা জানি জার বলা হতো, যার দ্বিতীয় আলেকজান্ডার 1881 এ নিহত হয়। তাকে এই গুপ্ত সমিতির বিপ্লবীরা হত্যা করেছিল, এবং দ্বিতীয় আলেকজান্ডারের মৃত্যুর পরে তার ছেলে তৃতীয় আলেকজান্ডার, আলেকজান্ডার দ্য থার্ড, তিনি জার হন এবং 1881 থেকে 1894 পর্যন্ত রাশিয়াকে একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করে। মানে এটা বেসিক্যালি বলতে পারো যে, যেমন একটা তানাশাহি যেভাবে বলা হয়, সেভাবে একটা তানাশাহিতে পরিণত করেছিল, যার আদর্শ ছিল কি, এক জার, এক চার্চ এবং এক রশি। মানে একদম যাকে বলা হয় প্রপার ডিক্টেটরশিপ, এটা সেই সময় তিনি বাড়িয়েছেন। এবং অবভিয়াসলি তার পিতার হত্যাকাণ্ডের সঙ্গে যেসব ব্যক্তি সংযুক্ত রয়েছে, সেরকম বহু ব্যক্তিকে, প্রমাণ হোক না হোক, সন্দেহের ভিত্তিতে বহু ব্যক্তিকে সাইবেরিয়া, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে নির্বাসিত তিনি করেছেন। এছাড়া তার মধ্যে ইহুদিদের অত্যাচার, ইহুদি প্রসিকিউশন, এটা তো তার একটা কমন ব্যাপার ছিল, যেটা হিটলারও করেছিল। ঠিক আছে? তো যাই হোক, তো এগুলো কমন ব্যাপার ছিল সেই সময়। একটা কলঙ্কজনক ঘটনা ছিল, এবং ইহুদিদের তিনি টর্চারের সাথে, সাথে শিক্ষা-দীক্ষা, চাকরি, কৃষি, শিল্প সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করেন। মানে পৃথিবীর যদি ট্রাইবের মধ্যে, মানে কোনো এর মধ্যে সবচেয়ে যদি হতভাগ্য কোনো জাতি হয়ে থাকে, সেটা হচ্ছে ইহুদিরা। সবসময় নির্যাতিত বারবার হয়েছে। কিন্তু যদি দেখো নোবেল পুরস্কারের মধ্যে সবথেকে বেশি যদি কোনো মানে জাতির লোকেরা নোবেল পুরস্কার পেয়ে থাকে, সেটা কিন্তু ইহুদিরা। ঠিক আছে? অর্থাৎ একটা জিনিস সবসময় বোঝানো হয় যে এডুকেশন সবসময় কিন্তু একটা মানে মাহাত্ম্য রাখে সমস্ত ফিল্ডের ক্ষেত্রে।
তো যেমন অ্যালবার্ট আইনস্টাইন থেকে শুরু করে, অ্যালবার্ট আইনস্টাইন একজন ইহুদি ছিলেন। ঠিক আছে? তারপর আজকের দিনে মার্ক জুকারবার্গ, তিনিও একজন ইহুদি। বড়, বড় এরকম ব্যক্তিরা রয়েছে যারা সমস্ত ইহুদি। ঠিক আছে? তো সেই কারণে ইহুদিদের যে মানে একটা ব্যাপার সেটা কিন্তু অলরেডি চলেছে। যাই হোক আমি খুব বেশি এগুলো নিয়ে আলোচনা করলে বা এগুলো জানলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? যে রোমানিয়া বলে একটা জায়গা ছিল যারা ইন্ডিয়ান ট্রাইবের অংশ, যারা ইন্ডিয়ান অরিজিনেশন এর মধ্যেই পড়ে। তো যাই হোক তাদের উপরে যে কিভাবে অত্যাচার বা এইসব ঘটনা মানে তোমরা হিস্ট্রির বহু জায়গা তোমাদের অপরিচিত। তো সেগুলো হচ্ছে তোমরা মানে বেস্ট অফ লাক যদি জানো। আর যদি না জানো আরো ভালো। ঠিক আছে? তো এগুলো দেখো এক্সামের জন্য বইয়ে পড়তে হবে সেরকম ব্যাপার না। কিন্তু অ্যাজ এ হিস্ট্রি স্টুডেন্ট তোমাদেরও একটু এনালাইসিস করাটা দরকার বা জানাটা দরকার। ওকে? যদি জানো বেটার। তো যাই হোক। তো ৩য় আলেকজান্ডারের মৃত্যুর পরে ৩য় আলেকজান্ডার মারা যাওয়ার পরে তার যে পুত্র 1894 এ তার পুত্র হন যার ২য় নিকোলাস সিংহাসনে বসেন। তিনি দেশের সর্বত্র এভাবে গুপ্তচর নিয়োগ করেন। নিয়োগ করে ছাত্র অধ্যাপকদের উপরে কঠোর নিয়ন্ত্রণ করেন এবং তিনিও তার পিতার মতোই মানে ৩য় আলেকজান্ডারের মতো চরম নিয়ন্ত্রণ বা কঠোর নিয়ন্ত্রণ করতেন। ঠিক আছে? কিন্তু তিনি একজন দুর্বল শাসক ছিলেন। সেই সময় তার ২ জন মন্ত্রী ছিল। একটা হচ্ছে পরিনোডোস্টোস্টেভ আর প্লেব ২ জন মন্ত্রী ছিল। এরা কি করত? পুরো রাশিয়ান এম্পায়ার বা রাশিয়াকে কন্ট্রোল করত। এই সময় দেখো ২ টো বিদ্রোহ হয়েছিল। একটা 1905 ১৯০৫ এ জার ২য় নিকোলাসের সময় ১৯০৫ এর একটা বিদ্রোহ হয়েছিল। তারপর ১৯১৭ তে একটা বিদ্রোহ হয়েছিল। রুশ বিপ্লবে রুশ যে বিপ্লব তার ২ টো সালে ২ টো গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা আলোচনা করব ধীরে, ধীরে ২ টো বিদ্রোহ কতটা গুরুত্বপূর্ণ ছিল। এবং ফাইনাল যে অ্যাটাক ছিল 1915 ১৯১৭ এই বিদ্রোহের ফলে রাশিয়াতে রোমানভ যে ডাইনেস্টি ছিল সেটার অবসান ঘটে এবং রাশিয়া একটা সমাজতান্ত্রিক দেশে পরিণত হয়। এটা আমরা আলোচনা করব যে কিভাবে হলো সেটা সম্পর্কে আমরা ডিসকাস করব যেটাকে আমরা রুশ বিপ্লব হিসেবে কনসিডার করে থাকি। এবার ১৯০৫ এর যে ১ম বিদ্রোহ হয়েছিল, সেই বিপ্লবের কারণগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। কি কারণ ছিল? আমরা দেখেছি ১৯০৫ পর্যন্ত 1905 পর্যন্ত রাজনৈতিক অত্যাচার, সামাজিক এবং অর্থনৈতিক শোষণ হতো কৃষক শ্রমিকদের উপরে। এছাড়া ভূমিদাস প্রথার অবসান ঘটলেও কৃষকদের অবস্থার কিন্তু কোনো উন্নতি হয়নি। কেন? তার কারণ দেখো আজকের দিনেও সমস্ত জিনিস আজকের দিনে যদি কৃষকদের তুমি ভাবো যে আজকে বলবে স্যার আজকের সমস্যার কি কারণ? যে কৃষকদের কাছে স্যার জমি নেই। এইজন্য স্যার কৃষকরা ভারতের হচ্ছে বলো কৃষকরা খুব গরিব। তাহলে আজকে যদি কৃষকদের জমি দিয়ে দেওয়া হয়, যে প্রত্যেককে ২ বিঘা করে বা ৩ বিঘা করে জমি দিয়ে দেওয়া হয়। তো তোমার কি মনে হয় তাদের অবস্থার উন্নতি হয়ে যাবে? হবে না। কারণ কি? জমি তাদেরকে দেয়া হলেও জমিতে চাষ করার জন্য তাদের কাছে ট্রাক্টর দরকার। তারপর বীজ দরকার। এগুলো কোথা থেকে পাবে? তাহলে জমি পেয়েও তারা কি হবে? চাষ করার জন্য বাকি অর্থ তাদের কাছে থাকবে না। সেই কারণে ভূমিদাস প্রথা অবসান হলেও কৃষকদের কিন্তু অবস্থার উন্নতি হয়নি। এবং তাছাড়া এটা সবসময়ের একটা সমস্যা যে জনসংখ্যা গ্রামাঞ্চলে যখন বৃদ্ধি পায়, ভূমি সমস্যা তীব্র এরকম নয় যে জমি আবার নতুন করে কারখানার ফ্যাক্টরিতে জমি তৈরি হয় সেরকম ব্যাপার কখনোই হয় না। জমি সবসময় কমতে থাকে। ঠিক আছে? জমি সীমিত এবং জমি ধীরে, ধীরে কমছে। জনগণ যত বাড়ছে আর বাঙালিদের তো একটা ভালো রোগ আছে কি? চাকরি পেলে বা কিছু করলে কি না জমি কিনে ঘর বানাবে। ঠিক আছে? ঘর থাকুক তবু একটা ঘর বানাতে হবে। কারণ এটা বাঙালির হচ্ছে জীবনের ১ম লক্ষ্য। কি না ঘর বানানো। ঘর যদি না বানাতে পেরেছো তার মানে তুমি মানে যোগ্য নয়। ঠিক আছে? সে তোমার বাবার যদি ৫ তলা ঘরও থাকে তোমাকে ঘর বানাতে হবে। ঠিক আছে? এই হচ্ছে বাঙালিদের মানসিক। তো ভূমি সমস্যা তীব্র হয় এবং যার ৩য় আলেকজান্ডার এবং ২য় নিকোলাসের রাজত্বকালে কি হয় রাশিয়ায় শিল্পায়ন ঘটে এবং ২য় নিকোলাসের মন্ত্রী কাউন্ট বুইটির এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো যার সরকার বিদেশী পুঁজিপতিদের স্বার্থের প্রতি নজর দিল, শ্রমিকদের সম্পর্কে উদাসীন ছিল। এর ফলে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে বিদ্রোহ করেছে। তাহলে এগুলো বলতে পারি সে সময় সামাজিক এবং অর্থনৈতিক কারণের মধ্যে ছিল। যে বিভিন্ন সময়ে সরকার চেষ্টা করলেও মানে সেভাবে কিন্তু কোন রকমের নজর না দেওয়ার কারণে একটা মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল।
এবার রাজনৈতিক কারণ, পলিটিক্যাল কারণ। এবার রাজা দেখো বা জার যে ছিল ঈশ্বর প্রদত্ত রাজতন্ত্রে বিশ্বাসী। সবাই ছিল, জাপানেও ছিল, সব জায়গাতেই ছিল। এই কারণে রাশিয়ার সাধারণ মানুষের কিন্তু কোনো অধিকার ছিল না। অবশ্যই ফরাসি বিপ্লবের ক্ষেত্রে আমরা সেম দেখেছি। এই সময় বিভিন্ন গুপ্ত সমিতি গঠন করে হয়ে ওঠে। কিভাবে? ১ম নিকোলাসের রাজত্বকালে 1825 এ ডিসেমব্রিট বিপ্লবী আন্দোলন হয়। ঠিক আছে? এবার ২য় আলেকজান্ডারের সময় নিহিলিস্ট আন্দোলন হয়। যার দাবি ছিল যে ব্যক্তিগত মালিকানার পরিবর্তে যৌথ মালিকানা আর সাম্যবাদের আদর্শ যেন থাকে, যে ব্যক্তিগত মালিকানার পরিবর্তে যৌথ মালিকানা বা সাম্যবাদী আদর্শ কথা বলেছিল। এরপর হয় জনতাবাদী আন্দোলন। যে জনতারা এরপর ফোকাসড হয় জনতাবাদী আন্দোলন। এছাড়া মনে করা হতো রুশ কৃষক এবং গ্রাম্য কমিউনিস্ট গুলিকে কেন্দ্র করে রাশিয়ার বিপ্লব ঘটে এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তো এর এই কিন্তু শ্রেণী চেতনার অভাবে কৃষকরা এই আহ্বানে সাড়া দেয়নি। কারণ তাদের মধ্যে একটা ছিল যে এটা তো বড় লোকেদের ব্যাপার-স্যাপার। সেই কারণে তারা এতে যোগদান করেনি। 1876 এ ঝেমাল্লাই ভাল্লা বা ভূমি ও স্বাধীনতা নামে একটা গুপ্ত সমিতি গড়ে ওঠে। যারা পত্রিকার মাধ্যমে যার বিরোধী প্রচার চালাতো। এরপর নার্দানিয়া ভালিয়া বা গণ ইচ্ছা সমিতি গড়ে ওঠে। যার মাধ্যমে তারা চেয়েছিল সন্ত্রাসবাদের মাধ্যমে জারতন্ত্রকে উচ্ছেদ করা। এটা সব জায়গাতেই কমবেশি সন্ত্রাসবাদ হয়। যারই পরিপ্রেক্ষিতে ২য় আলেকজান্ডার নিহত হন। ঠিক আছে? কিন্তু বিপ্লবীরা বুঝেছিল যে জনগণ যদি সাপোর্ট না করে এই বিদ্রোহ সফল হবে না। আমি একটু আগেই বললাম, যার ২য় আলেকজান্ডারকে মেরে দেয়া হয়েছিল। এই যে একদম ১ম এই এটা সম্পর্কে বললাম। যার ২য় আলেকজান্ডারকে মারার পরে ৩য় আলেকজান্ডার স্বৈরাচারী রাজতন্ত্র তৈরি করেছিল। এই কথাটা আমরা এখানে দেখলাম ব্যাপারটা কি। এবার 1898 এ কি হয়? সোশ্যাল ডেমোক্রেটিক দল তৈরি হয় এবং ১৯০৩ এ গঠিত হয় বলশেভিক আর মেনশেভিক। দুটো দল গঠিত। বলশেভিক আমরা নামটা শুনেছি। সংখ্যাগরিষ্ঠ ছিল বলশেভিক আর মেনশেভিক ছিল সংখ্যালঘিষ্ঠ নামে দুটো গোষ্ঠী তৈরি। যার মধ্যে বলশেভিকরা চাইতো যে রাশিয়ার সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন করা। যে রাশিয়ায় যে সমাজ ব্যবস্থা চলছে সেটাকে আমূল চেঞ্জ করা। আর মেনসেভিকরা চাইতো যে গণতন্ত্রের মাধ্যমে সমাজ ব্যবস্থার পরিবর্তন করা। একটা চাইতো টোটাল কন্ট্রোল, আর একটা চাইতো যে সংসদীয় গণতন্ত্র। মানে আমাদের যেমন পলিটিক্যাল ডেমোক্রেসি। ঠিক আছে? সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে পরিবর্তন করা। এবার ১৯০২ তে সমাজতন্ত্রে বিশ্বাসী তৈরি হয় সোশ্যাল রেভলিউশনারি নামে একটা সন্ত্রাসবাদী দল। ১৯০৩ এ গঠিত হয় লিগ অফ ইমানসিপেন্টস নামে আরেকটা দল। ঠিক আছে? প্রত্যেকেরই দেখো কম বেশি উদ্দেশ্য ছিল। এই লিগ অফ ইমানসিপেশন এর উদ্দেশ্য ছিল যে শান্তিপূর্ণ উপায়ে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করা। মানে আমাদের দেশে যেরকম কংগ্রেস। ঠিক আছে? তো যাই হোক সেরকম ব্যাপার যে লিগ অফ ইমানসিয়েস। আর এরা চেয়েছিল কি কৃষকদের সাহায্য নিয়ে সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল। ঠিক আছে? মানে নরমপন্থী চরমপন্থীর মতো যে ভাব সেভাবে কিন্তু রাশিয়ার ব্যাপারটাও ছিল। তো এগুলো ১৯০৫ এর বিপ্লবের কারণ বা স্টেপ ছিল যেভাবে হলো। এবার প্রত্যক্ষ কারণ, আমাদের যেমন ১ম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল সেরোজোভা হত্যাকাণ্ড, সেরকম এই আন্দোলনের প্রত্যক্ষ কারণ ছিল কি জার শাসনাধীন যে রাশিয়া প্রাচ্য সম্প্রসারণ নীতি গ্রহণ করে। প্রাচ্য সম্প্রসারণ নীতি বলতে কি? যে প্রাচ্য অংশকে দখল করা। প্রাচ্য অংশ মানে আমাদের যে চীন, তারপর যে মাঞ্চুরিয়া, মঙ্গোলিয়া, কোরিয়া, এই যে অংশগুলো এগুলোকে বলা হয়। জাপান এইসব জায়গা। এই কারণে রাশিয়া কি করেছিল ১৯০৪ এ কোরিয়া এবং মাঞ্চুরিয়া দখল করে। যার ফলে রুশ-জাপান যুদ্ধ হয়। কেন? কারণ জাপানের যে সাম্রাজ্যের মধ্যে মাঞ্চুরিয়া থাকতো, কোরিয়া থাকতো। সেই কারণে এই জায়গা দখল করলে জাপানের সাথে যুদ্ধ হয় এবং রাশিয়া তাতে পরাজিত এবং ১৯০৫ এ পোর্ট মাউথের সন্ধি স্বাক্ষর। তো জাপানের কাছে পরাজয় রাশিয়ার একটু মানে ইগো হার্ট হয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিপর্যয় হয়। লোক বলে, "এই হেরে গেছে" একটা। ফলে জনগণরা বুঝতে পারে যে, যার রয়েছে সে দুর্বল। ঠিক আছে? এবং রাশিয়ায় শিল্প সংকটও হয়। এই কারণে যখন দেখো গভর্নমেন্ট সবাই যখন বুঝতে পারে যে সরকার দুর্বল, তখনই তারা বিদ্রোহ করার জন্য মানে প্রভাবিত হবে। এটা হচ্ছে ১৯০৫ এর কারণ। এবার বিপ্লবটা কিভাবে শুরু? ১৯০৫ এর 3 ফেব্রুয়ারি সেন্ট পিটার্সবার্গের শ্রমিকরা
একটা শ্রমিক দুর্গঠন করে। 9th জানুয়ারি ফাদার জ্ঞাপন, যাকে ধর্মযাজক বলা হয় সেই সময়, তার নেতৃত্বে ৬,০০০ শ্রমিক আবেদনপত্র নিয়ে জারের প্রাসাদের দিকে অগ্রসর হচ্ছিল। তাদের ৩ টে দাবি ছিল। একটা হচ্ছে রাজনৈতিক বন্দীদের মুক্তি, পলিটিক্যাল যারা প্রিজনার হয় তাদের মুক্তি। যেমন পলিটিক্যাল প্রিজনার মানে যেমন আমাদের বিদ্রোহের সময় গান্ধীজি, নেহেরু, এরা হয়তো পলিটিক্যাল প্রিজনার। রাজনীতির কারণে যাদেরকে বন্দী করা, রাজনৈতিক বন্দীদের মুক্তি, সংবিধান সভা আহ্বান করা, কনস্টিটিউশন এর জন্য গঠন করা, আর হচ্ছে কারখানায় ৮ ঘন্টা কাজ। যে কারখানায় আগে বেশি কাজ করানো হতো, যে একটা লিমিটেড টাইমে তারা কাজ করবে, দাবি রয়েছে। কিন্তু এখানে কি হয়, যে পুলিশ ছিল নির্বিচারে এখানে গুলি চালায় এবং সেখানে ১,০০০ এর বেশি শ্রমিক নিহত হন, ২,০০০ শ্রমিক আহত হয়, যেটাকে আমরা ব্লাডি সানডে বা রক্তাক্ত রবিবার হিসেবে কনসিডার করে থাকি বা বলে থাকি। এর ফলে কি হয়, আরো ৫,০০,০০০ শ্রমিক এখানে যোগদান করে। ফলে রাশিয়া দেখো সবকিছু অচল হয়ে যায়। এইজন্য কোন আন্দোলন করলে যদি গুলি চালানো হয়, তাহলে কিন্তু সেই আন্দোলন আরো জোরালো হয়ে যায়। বা দেখবে অনেক সময় যদি মানে ভুখ হরতাল করে, মানে তোমার হচ্ছে আমরণ অনশন করে, যদি মারা যায়, আন্দোলন কিন্তু ব্যাপক আকার ধারণ করে। ওইজন্য গান্ধীজি করতো। যাই হোক, তো ১৯০৫ এ রাশিয়ার যুদ্ধ জাহাজ পোটেকামিনের নাবিকরা বিদ্রোহ করে। ঠিক আছে? এরপর ১৯০৫ এ ১১ দিন রাশিয়ার সাধারণ ধর্মঘট চলে এবং এর ফলে রাশিয়ার বিভিন্ন অংশে বিভিন্ন সোভিয়েত বা পরিষদ গঠিত হয়। সোভিয়েত রাশিয়া বলা হয়ে থাকে। সোভিয়েত কথার অর্থ হচ্ছে পরিষদ। মানে বিভিন্ন যে আমরা যে আজকাল জিনিসগুলোকে ক্লাব বলে থাকি। সেরকম সেখানেও যে গঠিত হয়েছিল এরকম পরিষদ বা সোভিয়েত। যারা কি করত? বিভিন্ন জায়গার বিদ্রোহকে নেতৃত্ব প্রদান করত। রাশিয়ার এই পরিষদগুলোকে আমরা সোভিয়েত বলে থাকি। এর ফলে কি হয়? প্রশাসনের অবস্থা ভেঙে যায় এবং জারতন্ত্র একটা প্রবলেমের সম্মুখীন হয়ে থাকে। এরপর বিদ্রোহের ব্যর্থতা। বিদ্রোহ কিন্তু দেখো এত একটা স্ট্রং বিদ্রোহ তারা দাবি করলো, এত কিছু লোক যোগদান করলো। তবুও ১৯০৫ এর বিদ্রোহটা কিন্তু বিফল ছিল। তার কি কারণ ছিল? এবার ১৯০৫ এ কি হলো? মন্ত্রী কাউন্টি হুইটির পরামর্শে শাসন সংস্কারের কথা বলা হয় এবং তিনি অক্টোবর মাসে ঘোষণা করেছিলেন বলে এটাকে অক্টোবর ঘোষণাপত্র বা অক্টোবর ইস্তেহার বা অক্টোবর ম্যানিফেস্টো হিসেবে কনসিডার করা হয়। যেখানে তিনি রাশিয়ার যে নাগরিক তাদের ব্যক্তি স্বাধীনতা, সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে রুশ পার্লামেন্ট গঠনের কথা বলেন। রুশ পার্লামেন্টকে বলা হয় ডুমা। ঠিক আছে? এই যে ডুমা কথাটা হয়তো বিভিন্ন জায়গায় তোমরা পাবে। ডুমা, ডুমা হচ্ছে রুশ পার্লামেন্টকে ডুমা করা হয়। এবং বলা হয় এই যে ডুমা যে হবে, সেই ডুমার মাধ্যমে সরকারের নীতি নির্ধারণ হবে এবং নীতি নির্ধারণের দায়িত্ব বা নীতি নির্ধারণ করা হবে কি ডুমার মাধ্যমে করা হবে। এবং ১ম যে মানে বলতে পারো পার্লামেন্ট গঠন হলো। একটা পার্লামেন্ট গঠন হয়েছে এবং ডুমার ১ম অধিবেশন বসেছিল ১৯০৬। ডুমার ১ম অধিবেশন বসে। এবার সদস্যদের মধ্যে এরপর দেখো পরস্পর বিরোধী মতাদর্শ হবে। এটা তো কমন ব্যাপার। সব জায়গার গল্প একই। ঠিক আছে? যেকোনো মতামত হলে সেখানে মতপার্থক্য তো হবেই। তো এই মতপার্থক্য যখন হলো, মতপার্থক্যের সুযোগে কি হলো? ডুমা ভেঙে যায়। যেমন আমাদের পার্লামেন্টের যখন অধিবেশন হয় সেটাও দেখবে অ্যা গন্ডগোলের কারণে আজকের হচ্ছে সভা কম রদ থাকে। তো এই কারণে কি হয়? ডুমা ভেঙে যায়। ১৯০৭ এ ডুমার আবার ২য় অধিবেশন বসে। এবার এই যে ডুমা গঠিত হলো, দেখে সবার মনে হচ্ছে খুব ভালো। যেমন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠিত হওয়ার পরে লোকের মধ্যে আশা জেগেছিল যে কংগ্রেস ভালো কাজ করবে। কিন্তু কংগ্রেস কি কাজ করেছে যাই হোক সে আজকের দিনে তো বসে আমরা বলতে পারি। তো এবার এখানে গন্ডগোল কি হলো, যে মন্ত্রীদের উপর নিয়ন্ত্রণ এবং ক্ষমতার প্রশ্নে সদস্যদের মধ্যে বিরোধ। এবার এর পরনে ১৯০৭ এ আবার ৩য় ডুমা, সেও ব্যর্থ এবং ১৯০৪ এ ৪র্থ ডুমা হয়, সেটাও ব্যর্থ। এবং ব্যর্থ হওয়ার কারণ কি ছিল? যেসব সদস্যদের নির্বাচন করা হতো, তারা ছিল জারের অনুগত। বুঝতেই পারছো? কারণ ভোটাধিকার ছিল সীমিত ভোটাধিকার। মানে সবাই ভোট দিতে পারবে না। ভাবো আজকের দিনে যদি আমাদের এরকম হয় যে আজকে ২০২৪ এর ইলেকশন আসছে। ইলেকশনে বলে দেওয়া হলো যেসব ব্যক্তি, ঠিক আছে? যেসব ব্যক্তি বছরে ৳১০,০০,০০০ ট্যাক্স দেয় তারা ভোট দিতে পারবে। তাহলে বলো ইন্ডিয়ায় কত পার্সেন্ট লোক ভোট দিতে পারবে? খুবই কম। যারা গভর্নমেন্ট জব করে, কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা ছাড়া দেখো কেউ ভোট দিতে পারবে না। আগে কিন্তু এইভাবেই ভোটাধিকার হতো। সীমিত ভোটাধিকার হতো। সবাই ভোট দিতে পারত। ঠিক আছে? তো যখনই হলো তার মানে ভোট দিচ্ছে কারা? অভিজাত শ্রেণীর লোকেরা। তারাই ভোট দিচ্ছে। তারাই এখান থেকে ডুমা নির্বাচন করছে। ব্যাস হয়ে গেল গল্প।
ফলে জার যেভাবে চাইছিল সেভাবেই জারের স্বৈরতন্ত্র অব্যাহত থাকবে। সিম্পল ব্যাপার। এবার এর কারণগুলো বলা আছে। কেন? কেন ব্যর্থ হয়েছিল? প্রথমত বিপ্লবটা ছিল অপরিকল্পিত। কোনো প্ল্যান করার তারা সুযোগ পায়নি। কারণ অধিকাংশ কর্মীরাই নির্বাসিত ছিল সাইবেরিয়াতে। এবার বিভিন্ন রকমের রাজনৈতিক দল হওয়ার কারণে কোনো সুসংহত ঐক্যমত গড়ে ওঠেনি। যেমন আমাদের ১ম এর দিকে ভারত মানে আ কি বলে আমাদের সিপাহি বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল? তার কারণ কোনো সুসংগত ঐক্যবোধ ছিল না। প্রত্যেকের যে যার নিজস্ব এতে বিশ্বাসী ছিল। তাহলে এইসব কারণের জন্য কি হয়? কারো মধ্যে অনেকে যোগদান করলেও কোনো ঐক্য গড়ে ওঠেনি। কৃষকদের একটা লক্ষ্য ছিল যে জমির মালিকানা পেলেই তারা স্যাটিসফাইড। আর শ্রমিকদের লক্ষ্য ছিল জারতন্ত্রের অবসান করা। ফলে দেখো কমন কোনো ইন্টারেস্ট নেই কিন্তু। প্রত্যেকে আলাদা, আলাদা নিজের স্বার্থের জন্য করছে। ব্যাস ব্যর্থ হওয়া। এবার বিদ্রোহ যেটা হয়েছিল সেটা বিক্ষিপ্তভাবে এই বিদ্রোহ হয়েছিল বিভিন্ন অঞ্চলে। ফলে আ সৈন্যবাহিনীরা খুব ইজিলি এগুলোকে করে দিতে পারত, সাপ্রেস করে দিতে পারত। এছাড়া তো কঠোর দমননীতি সবসময় রয়েইছে। আর বিশাল সেনাবাহিনী ছিল। পুঁজিবাদরা বিপ্লবী দমনে সরকারকে সাহায্য করেছিল। তো obviously বুঝতেই পারছো আজকে যদি তুমি আন্দোলন করো, এবার তোমাদের দমন করার জন্য যদি আদানি করে দেয়, ফান্ডিং করে দেয়, তাহলে কি তুমি পারবে? যে বিদ্রোহতে মানে এই আন্দোলন করে জিততে? কখনোই পারবে না। যেরকম আজকের মানে মিডল ইস্টের যেসব মুসলিম কান্ট্রি গুলো রয়েছে, সেগুলো আজকের দিনে এত খারাপ অবস্থা কেন? যখনই কোনো একটা মুসলিম দেশ শিয়াদেরকে সাপোর্ট করবে, শিয়াদেরকে সাপোর্ট করার জন্য যাবে, তখন তার যে মানে এগেইনস্ট এ যারা আছে সুন্নি, তারা তখন তাদেরকে ফান্ডিং করবে। এই কারণে ইরাক আর সৌদি আরব, ইরান আর সৌদি আরবের মধ্যে গন্ডগোল। সেই কারণে প্রত্যেকটা মানে মিডল ইস্ট আজকে মানে যাকে বলা হয় খারাপ অবস্থায় রয়েছে। খুব ভীষণ খারাপ অবস্থার মধ্যে রয়েছে। যাই হোক এইসব ব্যাপার। তো এই কারণে ব্যর্থ। তারপরে গুরুত্ব হিসেবে বলা হয় এর ফলে কি হয় যে রাজতন্ত্র, জারতন্ত্র ভেঙে যায় এবং ক্ষেপে ওঠে। মানুষের মধ্যে চেতনার সঞ্চার হয়, অভিজ্ঞতা রাজনৈতিক শিক্ষা লাভ করে, অন্যান্য জায়গাকে প্রভাবিত করে যার ফলে তুরস্ক, পারস্য, চীনে বিপ্লব হয়। এইজন্য ১৯০৫ এর বিপ্লবকে ১৯১৭ এর বিপ্লবের পথপ্রদর্শক বলা হয়। যেটাকে বিপ্লবী নেতা ট্রটস্কি বলেছেন ১৯০৭ এর রাজনৈতিক রাশিয়ার বিপ্লবের মহড়া। আর লেনিন বলেছেন যে ১৯০৫ এর বিপ্লব ছাড়া ১৯০৭ এর বিদ্রোহ কখনো সফল হতো না। কিছু স্টেটমেন্ট এমসিকিউ করার সময় তোমরা পেয়ে যাবে এইভাবে। এবার হচ্ছে রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব যেটা ফাইনাল বড় বিপ্লব ১৯১৭ এর বিপ্লবটা। তো ফরাসি বিপ্লবের সূচনার পর থেকে রাশিয়াতেও পরিবর্তন হয়। এইজন্য ফরাসি বিপ্লব আমাদের হিস্ট্রিতে ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই বিপ্লবের ফলে সারা পৃথিবীতে কিন্তু ডেমোক্রেসির একটা চিন্তাভাবনা গড়ে ওঠে। তো লিপসন বলেছে রুশ বিপ্লবের কারণ রুশ বিপ্লবের মধ্যেই নিহিত ছিল ৩ টি পর্যায়ে এটা হয়েছিল। ১৯০৫ এ জারতন্ত্রের বিরুদ্ধে ১ম বিপ্লব, ১৯১৭ তে ডুমা বা রাশিয়ার পার্লামেন্টের মাধ্যমে যে বুর্জোয়া শ্রেণীর ক্ষমতা দখল, যেটাকে আমরা বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব বলে থাকি। আর ১৯১৭ তে সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল। এই ৩ টেকে আমরা একসাথে বলশেভিক বিপ্লব আর রুশ বিপ্লব হিসেবে কনসিডার করি। ১৯০৫ এ, ১৯১৭ তে আর ১৯১৭ র পরে। এই ৩ টে টাইমকে আমরা রুশ বিপ্লবের ৩ টে ফেজ হিসেবে কনসিডার করে থাকি। এবার এর কিছু কারণ যে রাশিয়া সেই সময় ছিল মধ্য একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র। তো জারের হাতে নিরঙ্কুশ স্বৈরতন্ত্র ছিল। জার ছিল সর্বেসর্বা। জার মন্ত্রী নিয়ন্ত্রণ করত। মন্ত্রী মানে জার কোন স্বাধীনতা দিত না। এগুলো তো আমরা প্রত্যেকেই জানি। এরপরে রুশ-জাপান যুদ্ধে পরাজিতের পরে এটা আমরা অলরেডি পড়লাম। রাশিয়ার মর্যাদাহানি হয়। এরপর ১৯১৭ র বিপ্লবের আগে নিকোলাস সিংহাসনে বসে কিন্তু তিনি তার রানী জারিনা আলেকজান্ডার প্রভাবাধীন ছিলেন এবং গ্রেগরি রাসপুটিন নামে একজন সন্ন্যাসীর দ্বারা প্রভাবিত হতেন। অর্থাৎ রাশিয়াকে তখন রাসপুটিন এবং রানী আলেকজান্ড্রা কন্ট্রোল করত। অর্থাৎ নিকোলাস স্বৈরাচারী রাজা হলেও তার হাতে কিন্তু কন্ট্রোল ছিল না। টোটালি কন্ট্রোল ছিল কার হাতে? তার রানী আলেকজান্ড্রা আর রাসপুটিনের হাতে। এবার 1854 এ আমরা জানি ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল। ক্রিমিয়ার যুদ্ধ সম্পর্কে আমরা অলরেডি ভালোভাবেই জানি। এই ক্রিমিয়ার যুদ্ধে যখন রাশিয়া পরাজিত হয়েছিল এবং ক্রিমিয়ার যুদ্ধে ইতালির ভাগ্য বদল করেছিল। সেটা আমরা ইতালির ঐক্য ইউনিফিকেশন এর সময় ডিসকাস করেছিলাম। যেখানে ২য় আলেকজান্ডার রাশিয়ার কিছু অংশ কিছু সংস্কার করতে ব্যর্থ হয় এবং সবাই আন্দোলনের ফলে ১৯০৫ একটা ১ম বিপ্লব বা ফার্স্ট রেভলিউশন হয়।
যেটাকে ট্রটস্কি বলেছে। ড্রেস রিহার্সাল বা মহড়া করেই আমি কমেন্ট করেছি, বলে দিয়েছি কথাটা। এরপরে ডুমার আহ্বান করা হয় কিন্তু ডুমা ব্যর্থ হয়। কারণ ডুমা বেসিক্যালি জার এবং জমিদারদের বৈঠকখানা ছিল। কারণ এটা কন্ট্রোল হতো। এরপরে পিটার স্টোপিলিন তিনি রাশিয়ার হাজার, হাজার কর্মচারীদের নির্বাসনে পাঠান এবং যারা এই তার মধ্যে ছিল। এবার দেখো প্রচুর কর্মী ছিল। বলশেভিক দলের এরকম হাজার, হাজার কর্মী আর নেতা ছিল যাদেরকে নির্বাসনে পাঠানো হয়েছিল। এবার সবাইকে যখন পাঠানো পসিবল হয়নি, তখন কি হয়? কারাগার থেকে যারা কারাগারের মধ্যে ছিল সেরকম দাগী আসামিদের মুক্তি দেওয়া হয়। কোন শর্তে দেওয়া হয়? যারা জারের বিরুদ্ধে যারা করবে তাদেরকে যেন মেরে দেওয়া হয়। এটাকে ব্ল্যাক হান্ড্রেড বলা হতো। ব্ল্যাক হান্ড্রেড বলা হতো। যারা কি করতো? এই স্টেপলিনের উদ্যোগে নির্দেশে এই যারা জার বিরোধী আন্দোলন করতো তাদেরকে ধরে, ধরে মারত। ঠিক আছে? রীতিমতো একটা সন্ত্রাস তৈরি করেছিল। কারণ দেখো ব্যাপারটা দেখে বুঝতেই পারছো তারা যারা আসামি রয়েছে তাদেরকে সবাই মারতে পারলেই তারা হ্যাপি। তারপর যখন গভর্নমেন্ট যে রয়েছে তাদেরকে বলবে যে, "আমি তোমাদের ছাড়ছি। যে তুমি মেরে আসো।" তারা তো বাবু সোনায় সোহাগা পেয়ে পাবে। এই কারণে এই সময়টাকে কালো সন্ত্রাসের রাজত্ব বা স্টোলিপিন প্রতিক্রিয়া বলা হয়ে থাকে। তো এই সময় অ্যা প্রধানমন্ত্রী ছিল ১৯০৫ এর ব্যর্থতার পরে। প্রাইম মিনিস্টার ছিল পিটার স্টোলিপিন। ঠিক আছে? নামটা মাথায় রাখবে। এমসিকিউ তে অবশ্যই আমরা পাবো। পিটার স্টোলিপিন। স্টোলিপিন এইভাবে বলশেভিকদের উপরে রেড 100 একটা অর্গানাইজেশন একটা দল বানিয়ে অত্যাচার করেছিল। এরপর কৃষকদের অবস্থাও খুব খারাপ ছিল। কারণ কৃষকরা বেসিক্যালি কৃষি নির্ভর ছিল এবং ৩/৪ কৃষক ছিল। আর আলেকজান্ডার এই যে বলেছিলাম ভূমিদাস প্রথার অবসান ঘটলেও জমির পরিবর্তে মীরের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। এই মীররা কি করত? সামান্য ক্ষতিপূরণ বা এর ভিত্তিতে তাদের জমি যেত, ক্ষতি হারাতো। তো এরপর স্টোপিলিন কি করতো? কৃষকদের উন্নতির জন্য কিছু আইন পাস করে এবং এই আইনের দ্বারা মুক্ত ভূমিদাসদের ক্ষতিপূরণের মানে অর্থপ্রাণ নিহত হয় এবং মীরের হাত থেকে জমিদের মালিকানা কৃষকদের হাতে দেওয়া হয়। একটু আগে এই কথাটা বললাম যে কৃষকদের মালিকানা দেওয়া হয়। কিন্তু এতেও তো কৃষকদের অবস্থার কোনো উন্নতি হয়নি। যে কথাটা আমি বললাম, তাদের কিন্তু অবস্থার উন্নতি হয়নি। কারণ তাদের বীজ, সার, যন্ত্রপাতি, লাঙল টানা ঘোড়া কিছুই ছিল না। ফলে কৃষকরা কি হয়? জমি পাওয়ার পরেও জমি বিক্রি করে দিতে বাধ্য হয়। এবার এই জমি কিনে নিল কারা? যাদের কাছে অর্থ ছিল সেখান থেকে কুলাক বা জোতদার শ্রেণীর উদ্ভব হয়। ফলে কৃষকরা দেখো সর্বসান্ত আবার সেই একই ব্যাপার। তাহলে এবার দেখো কুলাক শ্রেণীর সংখ্যা কম ছিল। মানে কম মানুষের হাতে দেখো পুরো মানে জমি আবার চলে গেল। আর যারা শ্রমিকরা ছিল মানে কৃষকরা ছিল তারা আবার ভূমিহীন মানে মজুরে পরিণত হলো। একটু কথা আগেই বললাম, দিয়ে কোনো লাভ নেই উন্নতি না করলে। এবার এর ফলে কৃষক বিদ্রোহ হয়, রাশিয়ার অবস্থা খারাপ হয়। রুশিকরণ নীতি। এখানে কি হতো? রাশিয়ার মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করত। যেমন ইউক্রেনীয়, তুর্কি, বাইলো, জর্জীয়, আর্মেনীয়, পোল, ফিন বিভিন্ন মানে লোকেরা বসবাস করত। বিভিন্ন জাতির লোকেরা বসবাস করত। এবং রাশিয়ার ২০% লোক এই ধরনের ছিল। কিন্তু গভর্নমেন্ট কি করলো? তাদের উপর একটা দমনমূলক নীতি প্রয়োগ করা শুরু করল। ঠিক আছে? এবং যেই জায়গায় বসবাস করত তারা সেগুলো উর্বর জমি ছিল, খনিজ সম্পদে পূর্ণ ছিল। ফলে তাদের উপরে ৩ গুণ বেশি কর আরোপ করা হলো। জোর করে রুশ সংস্কৃতি চাপিয়ে দেওয়া হলো। অর্থাৎ তাদের বলতে গেলে কনভার্ট করার জন্য একটা ফোর্স করা শুরু করল। ফলে তাদের মধ্যে একটা বিদ্রোহ মানসিকতা তৈরি হলো। শ্রমিকদের অবস্থাও খুব খারাপ হলো। কারণ রাশিয়ার শ্রমিক শিল্প বিপ্লবের সূচনার জন্য অনেক জায়গায় কলকারখানা গড়ে ওঠে। কিন্তু শ্রমিকদের অবস্থা তো খারাপ ছিল। ফ্যাক্টরি প্রথার মানে অসুবিধা তারা ভোগ করত এবং তাদের দেখো স্বল্প বেতনে অস্বাস্থ্যকর পরিবেশ, অসুবিধার মধ্যে থাকতে হতো। কোন রকম তারা মানে অধিকার ছিল না। এবার এই অবস্থায় বলশেভিক দল প্রচার চালিয়ে কৃষকদের উপলব্ধি করায় যে যদি জারতন্ত্রের উচ্ছেদ না করলে তাদের উন্নতি সম্ভব নয়। ওই জন্য দেখলাম কৃষকদের উদ্দেশ্য জমির মালিকানা পাওয়া আর শ্রমিকদের উদ্দেশ্য কি জারতন্ত্রের অবসান। ফলে এই সময় প্রচুর ধর্মঘট হয়। প্রচুর মানে ধর্মঘট প্রচুর এই সময় দেখা যায়। কিছু স্ট্যাটিস্টিকস দেওয়া আছে। এবার অর্থনীতির অবস্থাও খুব খারাপ ছিল। একটু আগেই বললাম। একচেটিয়া মালিকাধীন শিল্প গড়ে ওঠে এবং সমস্ত অর্থ বিদেশি পুঁজির হাতেই ছিল এবং কুলাক শ্রেণীর হাতে সমস্ত জমি ছিল। ফলে রাশিয়ার অর্থনীতির অবস্থা খুব খারাপ ছিল। সামাজিক অধঃপতন এটাও ছিল সেই সময়ের কারণ। কিছু অভিজাত শ্রেণী আর বিশাল সংখ্যক কৃষক শ্রমিক ছিল আর সামান্য নগণ্য মধ্যবিত্ত শ্রেণী ছিল। এবার জার সরকারও জনগণদের শিক্ষা বিস্তারের জন্য কোনো
পদক্ষেপ গ্রহণ করেনি। ব্যাস এর ফলে কি হলো? তো এই কৃষকদের অবস্থাও বিভিন্ন কুঅভ্যাস তারা হয়। নেশা করা থেকে শুরু করে বিভিন্ন মানে সমস্ত খারাপ রকমের অভ্যাস তাদের মধ্যে হয়। এবং বলশেভিক দল এখানে তাদের রাজনৈতিক সচেতনতা আনতে বিভিন্ন ভূমিকা গ্রহণ করেছে। সমস্ত ব্যাপার তো চলে। তো এইসব কারণ। কিছু দার্শনিকদের মতামত গোর্কি, ড ডস্টোয়েভিচ, তুর তুর্গেভিক, টলস্টয়ের নাম আমরা পড়েছি। ঠিক আছে? তো পুশকিন এরা ছিল যারা এইসব জিনিস এর মধ্যে আমরা কার্ল মার্কস তার মতামতও আমরা জনগণের কাছে কার্ল মার্কসের কথা আমরা জানি। তো প্রত্যক্ষ কারণ ছিল কি ১ম বিশ্বযুদ্ধ। কারণ রাশিয়া জার্মানির বিরুদ্ধে যুদ্ধে যোগদান করেছিল। ফার্স্ট ওয়ার্লড ওয়ার এ রাশিয়া পার্টিসিপেট করেছিল। তো যুদ্ধের জন্য রাশিয়া প্রস্তুত ছিল না এবং জনগণেরও কোনো আগ্রহ ছিল না। এবার যুদ্ধ করতে গিয়ে রাজকোষ শূন্য, ঋণ নিতে হয়। ব্যাস কৃষকদের জোর করে সেনাবাহিনীতে নিয়োগ করা হলো। কৃষি উৎপাদন হ্রাস, খাদ্যদ্রব্যের ঘাটতি, জিনিসপত্রের দাম বৃদ্ধি, জ্বালানির সংকট, কারখানা বন্ধ। ফাইনালি এত কিছু করার পরেও রাশিয়ার পরাজয়। ব্যাস এতে কি হলো? মানে রাশিয়ার জনগণ আরো রেগে গেল যে যুদ্ধ করতে পারবে না তাহলে যুদ্ধ করতে গেছিলে কেন? এবার এই যুদ্ধের সুযোগে বলশেভিকরা মানে সরকারকে হাঁটিয়ে জার্মানির সঙ্গে সন্ধি স্থাপন করে। শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে, কৃষকদের মধ্যে ভূমি বন্টন দাবি করে। এই যে সমস্ত রকম দাবি করে, দাবি করে বলে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা এই করব। ব্যাস এই হলো। এখান থেকে বিভিন্ন পত্রিকা ছিল প্রভোদা, এটা এদের বলশেভিকদের দলীয় পত্রিকা ছিল। তারা এইসব মানে এর মধ্যে প্রচার চালায়। তো এর ফলে কি হয়? রুশ বিপ্লব ফাইনালি 1917 তে যে রুশ বিপ্লবটার কথা আমরা বলে থাকি সেটা ফাইনালি হলো। 18 মার্চ যেটা হচ্ছে পেট্রোগ্রাড, যেটা বর্তমানে সেন্ট পিটার্সবার্গ শহর, সেখানে এই বিদ্রোহটা শুরু হলো। স্লোগান ছিল স্বৈরতন্ত্র নিপাত যাক, যুদ্ধ নিপাত যাক, শান্তি চাই, রুটি চাই। লাল পতাকা নিয়ে অবরোধ গড়ে ওঠে। সেখানে যুদ্ধ-টুদ্ধ হয়। এখানে পাভলোভস্কি রেজিমেন্ট আর ভলিনস্কি রেজিমেন্ট, এটা রেজিমেন্ট মানে সেনাদল বলা হয়। যাদের এগুলো সেনাদল। তারা গুলি চালাতে অস্বীকার করে। মানে যেটা আমাদের নৌ বিদ্রোহের মতো। আর্মি বলছে না আমরা গুলি-টুলি চালাবো না। ব্যাস জারের মন্ত্রী এবং সেনাপতিরা বিদ্রোহীর হাতে বন্দী হয়। যে দেখো যারা অর্ডার দিল তাদেরকেই ধরে বন্দী করে ফেলল আর্মি এবং রাজধানী পেট্রোগ্রাড থেকে মস্কোতে স্থানান্তরিত করে। ঠিক আছে? এখন রাজধানী মস্কো। পেট্রোগ্রাড থেকে ট্রান্সফার করে দেওয়া হয় এবং যেসব শ্রমিক সংগঠন ছিল তাদের নিয়ে গঠিত হয় সোভিয়েত বা পরিষদ। এবং রাশিয়া এরকম বিভিন্ন সোভিয়েত গড়ে উঠেছিল। এইজন্য সোভিয়েত রাশিয়া বলা হয়ে থাকে। এবং যার ২য় নিকোলাস পদত্যাগ করে। এবার তোমার সোশ্যাল ডেমোক্রেট দলের প্রিন্স জর্জ লুবডের নেতৃত্বে একটা অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়। টেম্পোরারি সরকার গঠিত হয় এবং আলেকজান্ডার কেরেনস্কি এর বিচারের দায়িত্ব পান। এবং এর ফলে বিপ্লবের যে ১ম অংশ মার্চ বিপ্লব বা বিপ্লবের ১ম পর্যায়ে সমাপ্ত হয়। যেহেতু দেখো বিপ্লবটা মার্চ মাসে হয়েছিল ১৯১৭ এজন্য এই বিপ্লবটাকে মার্চ বিপ্লব বলা হয়। যেটা বিপ্লবের ১ম পর্যায়। যেখানে সেভাবে কোনো রক্তপাত হয়নি। কেন? কারণ সেনাপতি যারা হচ্ছে বিদ্রোহী এরা ছিল, তারা কিন্তু গুলি চালাতে অস্বীকার করে। আর্মি গুলি চালাতে অস্বীকার করে এজন্য বিপ্লবপাতহীন ছিল। যেটাকে বলে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব। এরপরে ১৯১৭ নভেম্বরে আসে মহান সমাজতান্ত্রিক বিপ্লব। যেখানে আসবে এবার আসল ঘটনা। ঠিক আছে? কি হবে? যেটাকে আমরা বলশেভিক রেজোলিউশন বা নভেম্বর রেজোলিউশন বলে থাকি। এবার দেখো জারতন্ত্রের অবসান ঘটলেও জনগণের শাসন কিন্তু হয়নি। সেই কারণে ১৯১৭ তে নভেম্বর বিপ্লব হয়, যেটাকে আমরা বলশেভিক বিপ্লব বলে থাকি। এবার হঠাৎ করে দেখো সরকার তো অস্থায়ী সরকার গঠিত হয়ে গেল। তাহলে গন্ডগোলটা কি নিয়ে? অস্থায়ী সরকার কি ছিল? মার্চে সরকার তো গঠিত হলো। কিন্তু রাশিয়া একটা দ্বৈত শাসন ব্যবস্থা গড়ে ওঠে। এবার সম্পত্তির ভিত্তিতে দেখো ভোটাধিকার হতো। মানে ওই যে বললাম, যার সম্পত্তি বেশি আছে সে ভোট দিতে পারবে। বুঝতেই পারছো যে তুমি যদি বেশি ট্যাক্স দিতে পারো, তাহলে তুমি এই ট্যাক্স দিতে পারলে ভোট পাবে। ফলে রাশিয়ায় যে অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়েছিল, তারা বলশেভিকরা এই সরকারকে মানবে না। স্বাভাবিক কথা, বলশেভিকদের মধ্যে বেশিরভাগ কৃষক থেকে শুরু করে সৈনিক এরা ছিল, শ্রমিকরা ছিল। তাহলে এই সরকারকে তারা মানবে না। ফলে তারা তাদের বিদ্রোহে বিভিন্ন জায়গায় সোভিয়েত বা পরিষদ গঠন করে এবং বলশেভিকদের দাবি ছিল যে সমস্ত ক্ষমতা এই সোভিয়েতদের হাতে হস্তান্তর করতে হবে। আর সোভিয়েত গুলি ছিল বেসিক্যালি জাতির প্রকৃত প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। এই কারণে কি হয়? এবার এই যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল, তারা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় এবং জনপ্রিয়তা হারায়। কারণ কি ছিল?
সেনাদল আশা করেছিল যে যুদ্ধ বন্ধ হয়ে দেশে শান্তি আসবে। প্রত্যেকের একটা দেখো আশা ছিল। যুদ্ধ বন্ধ হয়ে দেশে শান্তি আসবে। সেনারা আশা করেছিল। কৃষক আশা করেছিল যে ভূমি সংস্কার হবে এবং কুলাক প্রথার উচ্ছেদ হয়ে ভূমি বন্টন হবে। শ্রমিকরা চেয়েছিল মজুরি বৃদ্ধি পাবে, কাজের সময় ৮ ঘন্টা স্থির হবে। অন্যান্য যারা ছিল তারা ডোমিনিয়ন স্ট্যাটাস পাবে। মানে তারা রাশিয়াতেই থাকবে কিন্তু নিজেরা রুল করবে। ফলে দেখো প্রত্যেকের একেকটা আলাদা, আলাদা দাবি। বুঝতেই পারছো? যে কারো কমন গোল নেই, কমন মানে উদ্দেশ্য নেই। প্রত্যেকের যে যার নিজের স্বার্থের সাথেই যুক্ত। ব্যাস এবার অস্থায়ী সরকার আরো ভুলটা কি করলো? তারা কি করলো? জার্মানির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেল। দেখো এতে কি হলো? তোমার কারণ তারা চেয়েছিল যে জার্মানি যেসব জায়গা দখল করেছিল সেগুলো আবার ফিরিয়ে নেওয়ার জন্য। কিন্তু এবার শ্রমিকদের কথা তারা চিন্তা করেনি। বরং পুঁজিপতিদের সাথে হাত মেলানো, কারণ পুঁজিপতিদের সাথে হাত না মেলালে তারা অর্থ পাবে কি করে? ফলে শ্রমিক বা কৃষক যারা ছিল তারা এবার আরো বিদ্রোহী হলো, আরো রেগে গেল। হিংসাত্মক কার্যকলাপ শুরু করলো। জমিদারদের খামার দখল, এই জমিদারদের হত্যা, শ্রমিকরাও এতে যোগদান করলো। মানে বুঝতে পারছো যে পরিস্থিতি আরো খারাপ হলো। এবার এখানে এবার বলশেভিক নেতা লেনিনের এন্ট্রি হলো। লেনিন কি করলো? ১৯১৭ তে এপ্রিল মাসে সুইজারল্যান্ডে তিনি নির্বাসিত, তাকে দেওয়া ছিল। এই নির্বাসন থেকে ফিরে এসে তিনি এপ্রিল থিসিস মানে কর্মধারা তুলে ধরেন। তিনি বললেন কি? যে বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকারের হাত থেকে ক্ষমতাটা কেড়ে নিতে হবে। না নিলে তো হবে না। কারণ অ্যাকচুয়ালি ক্ষমতা তাদেরই পাওয়া উচিত এবং কৃষকদের তারা বলল যে জমি দিতে হবে, শ্রমিকদের কারখানা দিতে হবে এবং সব ক্ষমতা থাকবে সোভিয়েতদের হাতে। মানে যেগুলো বেসিক্যালি সবার দাবি ছিল, সবার দাবি নিয়ে একটা বাই ডিফল্ট দাবি তৈরি করল। বলল অস্থায়ী সরকারকে সমর্থন নয়, সব ক্ষমতা সোভিয়েতদের হাতে থাকবে। এবার কি এজেন্ডা দিল তারা, কি তারা করতে চাইছে? যুদ্ধের অবসান ঘটিয়ে দেশে শান্তি আনবে, উৎপাদন ব্যবস্থার মাধ্যমে ব্যাংকগুলিকে রাষ্ট্রে নিয়ন্ত্রণ করবে, জমি বাজেয়াপ্ত করে কৃষকদের মধ্যে বন্টন করবে, শিল্পকে জাতীয়করণ করবে, ন্যাশনালাইজ করবে। মানে দেখো সবার দাবিকে পূরণ করার দাবি, মানে এটা তারা করবে। এবার সবাই দেখো ঐক্যবদ্ধ হয়ে সর্বহারার একনায়কতন্ত্রের আহ্বান জানান এবং বলশেভিকরা দেখো সেই তাদের দাবিগুলোই বলে যে সৈনিকরা পাবে শান্তি, কৃষকরা পাবে জমি, শ্রমিকরা পাবে রুটি। ব্যাস এটা হলে প্রত্যেকের দেখো দাবি মিটে গেল। এর ব্যতীত দেখো এই শান্তি, জমি আর রুটির স্লোগান, ব্যাস এতেই কি হলো? বলশেভিকরা ক্ষমতা পেয়ে গেল। ১৯১৭ তে পেট্রোগ্রাড শহরের কাছে সোভিয়েত গুলির প্রথম সম্মেলন বসে। ইউনিফিকেশন হয় এবং লেনিন এই কথাটাই বললো যে বলশেভিকদের মাধ্যমে একমাত্র সরকার সমস্যা করতে পারে। এই যে বললো জমি, কৃষকদের হাতে জমি, শ্রমিকদের হাতে কারখানা, খনি আর যুদ্ধের অবসান, সবার দাবি মিটে এবং এই দাবি করে যে সোভিয়েতদের হাতে সমস্ত ক্ষমতা দিয়ে দিতে হবে। এবার এই প্রজাতন্ত্রী সরকার দেখো বুঝলো যে চলো গুলি চালাতে হবে। ব্যাস গুলি চালালো, আবার ভুল। মেনসেভিক দলের সরকার আলেকজান্ডার কেরেনেস্কি প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করলো। দুটোই ছিল। একটা হচ্ছে তোমার হচ্ছে বলসেভিক আর হচ্ছে কেরেনেস্কি বললাম। মানে তোমার হচ্ছে মেনসেভিক ছিল। মেনসেভিকদের হেড ছিল কেরেনেস্কি, আলেকজান্ডার কেরেনেস্কি, আর বলসেভিকদের ছিল লেনিন। তো মেনসেভিকরা মানে এখান থেকে ক্ষমতা নিয়ে প্রাইম মিনিস্টার হন। তো প্রাইম মিনিস্টার হয়ে তারা কি করে? বলসেভিকদের উপরে দমন নীতি করে এবং লেনিনকে ৩ মাসের জন্য লেনিন এই জন্য ফিনল্যান্ডে আশ্রয় নেয় এবং প্রধানমন্ত্রী কেরেনেস্কি তার সামরিক প্রধান মানে সেনাপতি কার্নিভেলের সঙ্গে তার বিরোধ বাটে। মানে দেখছো দলে দলে আবার গন্ডগোল। মানে পিএম আর যে সেনাপতি তাদের মধ্যে গন্ডগোল হলো। এবার এই যে কার্নিভাল যে ছিলেন তিনি বুঝলো যে না, গন্ডগোল, সামরিক অভ্যুত্থান, মিলিটারি ডিক্টেটরশিপ, যেটা পাকিস্তানের ক্ষেত্রেও হয়েছে। পাকিস্তানের মতো করে ডিক্টেটরশিপ মানে আর্মি দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করলে কেরেনেস্কি বুঝলো যে না, এবার তো গন্ডগোল হয়ে যাবে। ওই জন্য বলসেভিকদেরকে বলে ভাই সাহায্য করো। বলসেভিকরা সাহায্য করে এবং কর্নিভেলকে পরাজিত করে দেয়। কিন্তু যেহেতু সমর্থন তারা নিয়েছিল ফলে কেরেনেস্কি জনসমর্থন হারায়। এবার জনগণরা বলে যেহেতু বলসেভিকদের জন্যই হয়েছে, তার মানে বলসেভিকরাই আসল ক্ষমতা পাওয়ার যোগ্য। ব্যাস এবং ক্ষমতা দখল হয়। এবার এখান থেকে মেনসেভিকদের আয়ত্তের বাইরে চলে যায় এবং লেনিনের নেতৃত্বে ট্রটস্কি নেতৃত্বে রেড গার্ড বা লাল ফৌজ নামে একটা স্বেচ্ছা বাহিনী রাজধানী দখল করে, পেট্রোগ্রাড দখল করে এবং কেরেনেস্কি এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে যায় এবং এখান থেকেই বলসেভিকরা ক্ষমতা দখল করে সোভিয়েত সরকার গঠন করে এবং প্রাইম মিনিস্টার হিসাবে মানে আমাদের লেনিন রাষ্ট্রপতি নিযুক্ত হন আর ট্রটস্কিকে বিদেশ মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। এখানে এখানে হয়ে গেল তাহলে লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লবের হয়ে গেল।
বলশেভিক বিপ্লব হয়ে গেল। তাহলে বলশেভিকদের গুরুত্ব কি, কি হলো? আভ্যন্তরীণ প্রভাব। এর ফলে জারের সৈন্যতন্ত্র গির্জার প্রাধান্য লোপ পায় এবং ইউএসএসআর গঠিত হয়, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক গঠিত এবং প্রথম সাম্যবাদী রাষ্ট্র। আন্তর্জাতিক প্রভাবে রাশিয়ার সমাজতন্ত্রের মাধ্যমে তারা আমেরিকার যে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার কে চ্যালেঞ্জ করে এবং এই নভেম্বর বিপ্লবের জন্য জার্মানির হোয়েনবার্গ হোয়েনজোলার রাজবংশ এবং অস্ট্রিয়ার হ্যামসবার্গ রাজবংশের পতন ঘটে। বুঝতেই পারছো যে একটা জায়গায় হলে পাশেও তার প্রভাব পড়ে। এবার লেনিনের নেতৃত্বে মস্কোতে, ক্যাপিটাল মস্কোতে তৃতীয় আন্তর্জাতিক বা কমিন্যান্ট হয় এবং কমিন্যান্টের এখানে আমাদের যে এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রয়, তিনি একজন কমিউনিস্ট ছিলেন। এটা তোমরা হয়তো জানো। তো যোগদান করে। ওখান থেকে ফ্যাসিবাদ পরবর্তীকালে উত্থান হয়। এবার নতুন বলশেভিক যে সরকার হলো, ঠিক আছে? সেটা হচ্ছে লেনিনের নেতৃত্বে যে সরকারটা গঠিত হলো 1917 তার নাম হয় কাউন্সিল অফ পিপলস কমিশনস। যেটা হচ্ছে গঠিত হলো। যার উদ্দেশ্য ছিল একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু সরকার ছিল সংখ্যালঘু এবং বিপ্লবীদের কোনো অভিজ্ঞতা ছিল না শাসন পরিচালনা করার। তারা দেখো এতদিন করে এসছে বিদ্রোহ, কিন্তু কিভাবে শাসন করতে হবে তা তো জানে না। এবং অবস্থাও খুব খারাপ, কারণ যুদ্ধজনিত কারণে দেশে খাদ্যাভাব রয়েছে, দ্রব্যাদির অভাব রয়েছে। এছাড়া বলশেভিকরা ডুমার অধিবেশন যখন করছিল, এই যে ডুমা, তারপর জেমেস জেমেস্তভো, ডুমা বলতে আমরা যেটাকে বলছি রাশিয়ার সাংবিধানিক সভা, জেমেস্তভো বলতে জেলা পরিষদ, এবং জারের আমলে যে সেনেট হতো, সেনেট সবগুলো তারা ভেঙে দেয়। গির্জার সম্পত্তি বাজেয়াপ্ত করে গির্জাকে রাষ্ট্র থেকে করে দেয় এবং পুরানো সেনাবাহিনী ভেঙে লাল ফৌজ বা রেড ফৌজ, ওই যে স্বেচ্ছাসেবী সংগঠন গঠিত হয়। জনসাধারণকে নিয়ে সোভিয়েত গঠন করা হয়। ব্যক্তিগত সম্পত্তি বাতিল হয়। সমস্ত ভূ সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয়। আর ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ করে রাষ্ট্রের সম্পত্তিতে পরিণত করা হয়। ঠিক আছে? ওই যে বললাম, মানে এর মতো, মানে সোশ্যালিজম। সব ব্যাংক, শিল্প সবকিছু জাতীয়করণ করা হয়। বাজেয়াপ্ত জমি কৃষকদের মধ্যে বন্টন করা হয়। আর এই এগুলোর বন্টনের দায়িত্ব দেওয়া হয় সোভিয়েত গুলির ওপরে। আর তারপর হচ্ছে স্ট্যালিন, এরপর আমাদের অন্তর্ঘাতমূলক কাজকর্ম বন্ধ করার জন্য স্ট্যালিনের নেতৃত্বে চেকা নামে একটা পুলিশ বাহিনী গঠিত হয় এবং অর্থনৈতিক বিকাশের জন্য অর্থনৈতিক পরিষদ গঠন করে। অর্থাৎ বলশেভিক সরকার কি হয়, যে যে কাজগুলো করতে চাইছে তার জন্য কাজের উপর বিভিন্ন জায়গাকে দায়িত্ব প্রদান করলো। 1918-তে জুলাই মাসে প্রথম সোভিয়েত সংবিধান গঠিত হয় এবং রাশিয়া 1924 একটা স্থায়ী সংবিধান পায়। এই সংবিধানে রাশিয়াকে ইউএসএসআর বলে সম্বোধন করা হয় এবং নাগরিকদের সমান অধিকার দেওয়া হয়। এবার ওই যার নিকোলাস আমলে যে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের ফলে যে লেনিন কিন্তু ক্ষমতা লাভের 25 দিনের মধ্যে অতি কঠোর শর্তে জার্মানির সঙ্গে একটা যুদ্ধবিরতি চুক্তি করে। দেখো, যুদ্ধ প্রায় শেষের দিকে 1918-তে। তো একটা চুক্তি করতে বাধ্য হয়, যেটা হচ্ছে ব্রেস্ট ব্রেস্ট লিভোটস্কের সন্ধি। 3 মার্চ 1980 স্বাক্ষর করতে বাধ্য হয় এবং এই চুক্তির পরে জার্মানি ফিনল্যান্ড দখল করলে রাজধানী কি হয়, মস্কোতে ট্রান্সফার করা হয়। কেন? কারণ এই যে পেট্রোগার্ড, এটা খুব কাছাকাছি ফিনল্যান্ডের ছিল। সেই কারণে খুব মানে অ্যাটাক করা খুব সহজ হতো। সেই কারণে ক্যাপিটাল ট্রান্সফার করে, কিন্তু কিছুদিনের মধ্যে জার্মানি দেখেছি আত্মসমর্পণ করে নেয়। এবার দেখো, যার সঙ্গে চুক্তি করেছি সেই যদি না থাকে, তাহলে চুক্তি রাখে লাভ কি আছে? এই কারণে লেনিন কি করে, 11ই নভেম্বর এই সন্ধি বাতিল করে দেয়। কারণ জার্মানি তো মানে তোমার যুদ্ধ থেকে সরে গেল। এবার রাশিয়াতে কি হয়, গৃহযুদ্ধ। অবভিয়াসলি একটা সিভিল ওয়ারের পরিস্থিতি শুরু হবে। বলশেভিক দলের নাম পরিবর্তন করে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি গঠিত হয়। যেখানে কিছু কিছু প্রবলেম তাদের ফেস করতে হলো। কি কি? পুনর্গঠন জনিত সমস্যা, গৃহযুদ্ধ গঠিত সমস্যার, বৈদেশিক আক্রমণের সমস্যা। প্রথমত, দেশের মধ্যে একটা আভ্যন্তরীণ বিপ্লব সবসময়ই থাকে। তো যারা বেসিক্যালি চেয়েছিল এই সরকারকে উৎখাত করতে। এছাড়া বিদেশি হিসেবে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স প্রত্যেকে রাশিয়ার উপর একটা আক্রমণ করে। আর লেনিন কি করে, এই সময় নিষ্ঠুর দমন নীতির মাধ্যমে কয়েক মানুষকে হত্যা করার ফলে গৃহযুদ্ধের অবসান ঘটে। মানে দেখো, সব জায়গাতেই ব্যাপার তো চলে। তো এখানে একটা হলো। এবার এই সময় গৃহযুদ্ধে কমিউনিস্ট বাহিনী লাল পতাকা নিয়ে যুদ্ধ বলতে তাদেরকে লাল ফৌজ বলা হতো। আর লাল ফৌজের বিরোধীতে যারা ইয়ে করতো তাদেরকে হোয়াইট ফোর্স বলা হতো। এছাড়া যখন নিজেদের দেশের মধ্যে দেখো গন্ডগোল চলছে, তখন এদিকে বিদেশি আক্রমণ হচ্ছে।
স্বাভাবিক গন্ডগোল মানে বুঝতেই পারছো বিদেশি আক্রমণ হচ্ছে। এবার বিদেশিদেরকে বিদেশি অর্থে এবার যারা মদত্ব দিচ্ছে, তো জারের প্রাক্তন যে সেনাপতি ছিল আগে যাদেরকে উৎখাত করে দিয়েছিল, তার মধ্যে কর্নিভল, কোলাচাক, রেকেনিন, আ অ্যালেক্সিয়েভ, ইউদেনিক এরা প্রত্যেকে ছিল। এরা দেখো শ্বেত সেনাদলের নেতৃত্ব দেয়। কারণ লাল ফৌজ কাদের? বলশেভিকদের। তাহলে তাদের অপোনেন্টের শ্বেত সেনাদল মানে যাদেরকে ক্ষমতাচ্যুত করেছে তারা obviously against এ তো থাকবে। ফলে তারা কিছু জায়গায় বহু জায়গায় তারা দখল করে। এবং এখানে রাশিয়ার হয় এবং যাদের যে সেনাপতি ছিল কোলচাক নিজেকে সাইবেরিয়ার শাসনকর্তা ঘোষণা করে। তো এদের বিরুদ্ধে স্ট্যালিন কি করে? যে স্ট্যালিন লাল সন্ত্রাস চালায়। ঠিক আছে? এবং চিকা নামে একটা পুলিশি গুপ্ত বাহিনী তৈরি করে। ফলে কন্ট্রোল করার জন্য এখানে জোসেফ স্ট্যালিনকে লেনিন ব্যবহার করেছে। ঠিক আছে? পরবর্তীকালে স্ট্যালিন ডিক্টেটরশিপ করে। বা লেনিন কি করে তার নিউ ইকোনমিক পলিসি নিয়ে আসে গৃহযুদ্ধ বা এর বিরুদ্ধে একটা যুদ্ধকালীন সামরিক সাম্যবাদ করে থাকে, যার মাধ্যমে কি করে ছোট বড় সব কারখানা এই জিনিসগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীনে আনা হয়। তারপর খাদ্য বন্টন রেশনিং ব্যবস্থা প্রবর্তন করা হয়। প্রতিটি শহরের রুটির জন্য কার্ড দেওয়া হয়, রেশন দেওয়া হয়। তারপর হচ্ছে তোমার তো এইসব কারণের জন্য যে কৃষকরা তাদের জমি রাষ্ট্রায়ত্ত বিরোধিতা করে এবং সরকারকে ফসল দিতে অস্বীকার করে। তো এইসব গন্ডগোলের জন্য তো এই স্টেপ গুলো ধীরে ধীরে লেনিন কি করে নিউ ইকোনমিক পলিসি গ্রহণ করে জনগণদের জন্য কাজকর্ম করে। আর শিল্পক্ষেত্রেও দুর্ভিক্ষের জন্য বিভিন্ন ধরনের হচ্ছে কাজকর্ম লেনিন প্রদক্ষিণ করে। সর্বোচ্চ অর্থনৈতিক পরিষদ গ্রহণ করে তার মাধ্যমে কাঁচামাল, কয়লা এগুলো তারা সরবরাহ করত। এইসব করে কি করে মোটামুটি ধীরে ধীরে রাশিয়া মানে লেনিন এটাকে স্টেবিলাইজ করে। 1924-এ তার যখন মৃত্যু হয় তার পূর্বে তিনি ধীরে ধীরে রুশ অর্থনীতিকে সুদৃঢ় করে এবং এটা তো আমরা জানি 1924-এই জানুয়ারি মাসে ইউএসএসআর মানে সংযুক্ত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ডিক্লেয়ার করে এবং অন্যান্য দেশ সেগুলোকে স্বীকৃতি জানায়। এরপর 1924 এবার একটা 2 বেশি হয়ে গেছে। তো এখানে লেনিনের মৃত্যু হয়। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কমপ্লিটলি রুশ বিপ্লব সম্পর্কে আমরা টোটালি ডিসকাশন করলাম। ওকে? তো আমি রেকর্ডিং প্লাস পিডিএফ তোমাদের দিয়ে দিচ্ছি। নেক্সট দিন তাহলে আমাদের পড়া থাকবে যে আমাদের মারাঠা যেটা আমরা পড়িয়েছি। আজকে আমি পিডিএফ সেন্ড করে দিচ্ছি মারাঠা প্লাস রুশ বিপ্লব। ঠিক আছে? এই দুটোর উপরে এমসিকিউ থাকবে। ঠিক আছে? মারাঠার এমসিকিউ দিয়ে দেবো আমি। আগেই দিয়ে দেবো, তোমরা করে রাখবে। মারাঠার এমসিকিউ আর রুশ বিপ্লবের উপরে এমসিকিউ। টপিক আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, প্লাস এমসিকিউ দিয়ে দিচ্ছি, আমাদের রেকর্ডিংও দিয়ে দিচ্ছি, এমসিকিউ সেন্ড করে দিচ্ছি। তোমরা পড়ে রাখবে। এই দুটো আমাদের নেক্সট দিনের এমসিকিউ আলোচনা হবে। আচ্ছা, তারপরে আমাদের রুশ বিপ্লবের পরে এরপরে আমরা কি করব? আমাদের মারাঠা তো হয়ে গেছে। এদিকে আর শুধু এটা বাদ দিয়ে আমাদের শুধু এই মানে এই কি বলে আলিগড় মুভমেন্টটা বাদ দিয়ে আর এতে কি বাকি আছে? আর কিছু বাকি আছে এদিকে? বলো, কিছু বাকি আছে এদিকে? সঞ্চয়িতা, রিনি, চম্পা, এদিকে আর কিছু কি বাকি আছে? স্যার স্যার প্রাথমিক মৌর্যদের ওই প্রশাসনিক ব্যবস্থাটা বলেছিলেন একটু বলিয়ে দেবেন। কোনটা বলো তো? কোনটা বলো তো? গুপ্ত মৌর্য মৌর্যদের। আছে না, ওইটার যে প্রশাসনিক ব্যবস্থাটা ছিল আচ্ছা, ওটার কথাই মৌর্য বলছি। প্রশাসনিক ব্যবস্থা। আচ্ছা, আর কি ছিল? গুপ্তটাও ছিল স্যার, ওটাও হয়নি। আচ্ছা, হ্যাঁ, মৌর্য আর গুপ্ত প্রশাসনিক ব্যবস্থা, তাই তো? এটা আর কি ছিল? আর কি কিছু বাকি ছিল? আর স্যার ফিরোজ শাহ তুগলকের ওই অভিযানগুলো দেয়া হয়নি, আপনি বলেছিলেন পরে দিয়ে দেবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওখানটা একটু ছাড়া হয়ে গেছিল নোটস এর মধ্যে। ঠিক ঠিক ঠিক। ওখানটাকে অ্যাড করে আমি আরেকবার পড়াবো। ওকে ওকে। তার মানে এইটুকু শুধু যা বাকি ছিল এদিকটার মধ্যে। আচ্ছা, আর তাহলে কিছু সেরকম বাকি নেই। তাহলে আমি এটাকেই এন্ড করে দিই, ওয়ার্ল্ড হিস্ট্রিটাকে আমি এন্ড করে দেবো। তাহলে এরপরে আমাদের ন্যাৎসিবাদ ফ্যাসিবাদ নিয়ে আলোচনা করি নাকি? ন্যাৎসিবাদ ফ্যাসিবাদটা হবে, তাই তো? ন্যাৎসিবাদ ফ্যাসিবাদ এটা হবে। তারপর আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার।
তাহলে ওয়ার্ল্ড হিস্ট্রিটা তাহলে কমপ্লিট করে দেবো, তাহলে কমপ্লিট করে দিচ্ছি তাহলে। হ্যাঁ স্যার। তাহলে এটা হলে কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই পাশে যা একটু খুঁতখুঁত ব্যাপার আছে এটা। আর তারপরে আমি একটু রিভিশন করে দেবো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা। আর একটু রিভিশন করাতে হবে তোমাদেরকে। কারণ হচ্ছে ওই গান্ধী এরাটা, এটা আমি একদম কংগ্রেস থেকে আবার এবার রিভাইজ করাবো। রিভাইজ করাতে হবে কারণ হচ্ছে মানে এক্সাম এসে যাবে সামনে। আর ওখান থেকে কোশ্চেন তো বেশি থাকবে। তো ওটা আবার রিভিশন করবে। এটা এন্ড করে দিই, তারপরে আমি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে আবার চলে যাবো। ওটাকে আরেকবার করাতে হবে, এমসিকিউ গুলো করাতে হবে, একটু রিভাইজ করাতে হবে। এগুলো আছে। ওকে, তাহলে আমি নেক্সট ক্লাসটা বললাম মারাঠা আর রুশ বিপ্লব। এবার যদি দুটো হয়ে যায় ভালো, নাহলে যেটা যদি বেশি কোশ্চেন থাকে তাহলে হয়তো মারাঠা হবে, প্রথমে মারাঠা হবে, তাহলে রুশ বিপ্লবটা তারপরে হবে। আর যদি একদিনই দুটো হয়ে যায় তাহলে ভালো, কোনো অসুবিধা নেই। তারপরে ওটা আমরা ন্যাসিবাদ ফাসিবাদ, তারপরে ওয়ার্ল্ড ওয়ার টু আমাদের হয়ে যাবে। ওকে।